আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সঙ্গেই জড়িয়ে আছে, মানে অর্থ। আমাদের আলোচনার ভিত্তি হলো হাউ মানি ওয়ার্কস নামের একটা বই। বেশ সচিত্র বই। এটা অর্থের মতো একটা জটিল বিষয়কে সহজ করে দেখানোর চেষ্টা করেছে। ঠিক তাই। আর এই বইটাকে ধরেই আমরা বোঝার চেষ্টা করব যে অর্থ মানে টাকা পয়সা এটা আসলে কিভাবে কাজ করে, একদম শুরু থেকে। ধরুন বিনিময় প্রথা, সেখান থেকে আজকের এই ক্রিপ্টোকারেন্সি পর্যন্ত এর যে যাত্রা, অর্থনীতিতে এর কি ভূমিকা, এমনকি বড় বড় কোম্পানি বা সরকার কিভাবে তাদের অর্থ পরিচালনা করে, এই সব কিছুই আমরা একটু খতিয়ে দেখব আজকে। আর শুরুতেই একটা দারুণ তথ্য কিন্তু, পৃথিবীতে এই মুহূর্তে প্রায় ৮০.৯ ট্রিলিয়ন ডলার বা তার সমমূল্যের অর্থ চালু আছে। ভাবা যায় এত বিশাল পরিমাণ অর্থ, অথচ এর অনেকটাই কিন্তু দাঁড়িয়ে আছে একটা অদৃশ্য বিশ্বাসের ওপর। একদম। এই বিশ্বাসটা কিভাবে তৈরি হলো, কিভাবে এই পুরো ব্যবস্থাটা চলছে, সেটাই আজ আমরা একটু গভীরে গিয়ে দেখব। তাহলে কি একদম শুরু থেকে শুরু করব, যখন টাকা পয়সা কিছুই ছিল না? হ্যাঁ, সেটাই ভালো হয়। তখন ছিল বিনিময় প্রথা, মানে বার্টার সিস্টেম আর কি। হাজার হাজার বছর আগে মানুষ তার কাছে যা অতিরিক্ত আছে সেটা দিয়ে অন্যের উদ্বৃত্ত জিনিস নিত। মানে ধরুন আমার কাছে মাছ আছে, আপনার দরকার, আর আপনার কাছে সবজি আছে, আমার দরকার, মিলে গেলে বিনিময় হলো। ঠিক, কিন্তু সমস্যা হতো যখন প্রয়োজন মিলত না। ধরুন আপনার মাছ দরকার কিন্তু আমার সবজি না, আমার দরকার কাপড়, তখন? অথবা ধরুন একটা গরুর বদলে কটা মুরগি দেওয়া হবে, এই মূল্য নির্ধারণ করাটাও ছিল কঠিন। এখানে কি তাহলে ওই ধার দেনার ব্যাপারটা এলো, মানে IOU বা আমি ঋণী রইলাম, এই ধরনের কিছু? হ্যাঁ, কিছুটা ওরকমই। হয়তো কেউ শস্য ধার দিল, বদলে একটা প্রতিশ্রুতি পেরে যে পরে শোধ দেবে অন্য কিছু দিয়ে। লেখার চল হওয়ার পর এই হিসাব রাখাটা মানে সহজ হয়। কিন্তু আসল বিপ্লবটা এলো মুদ্রার হাত ধরে। মুদ্রা? হ্যাঁ, প্রায় ৬৫০ খ্রিস্টপূর্বাব্দে এশিয়া মাইনরের লিডিয়াতে প্রথম নির্দিষ্ট ওজনের সোনা বা রূপোর চাকতি ব্যবহার শুরু হয়। ওটাই মুদ্রা। এটা নিশ্চয়ই বিনিময়কে অনেক অনেক সহজ করে দিয়েছিল, তাই না? অবশ্যই, কারণ তখন আর কার কি দরকার সেটা মেলানোর ঝঞ্ঝাট রইল না। মুদ্রার বিনিময়ে যে কোনো কিছুই পাওয়া সম্ভব হয়ে গেল। এরপর এলো কাগজের নোট। শুরুতে এটা ছিল আসলে এক ধরনের রসিদ, মানে ব্যাংক এই কাগজটা দিত আর প্রতিশ্রুতি দিত যে এটা দেখালেই নির্দিষ্ট পরিমাণ সোনা বা রূপো ফেরত দেবে। ও আচ্ছা, মানে কাগজের নিজের দাম ছিল না, ওটা শুধু একটা প্রতিশ্রুতির প্রতীক। একদম। কিন্তু ধীরে ধীরে এই কাগজের নোটটাই বিনিময়ের প্রধান মাধ্যম হয়ে উঠল। আর এখন তো আমরা ডিজিটাল অর্থের যুগে চলে এসেছি, মানে কম্পিউটারের স্ক্রিনে শুধু সংখ্যা, এর তো কোনো বাস্তব অস্তিত্বই নেই। এতগুলো ধাপ পেরিয়ে, মানে ধাতব মুদ্রা, কাগজ, এখন ডিজিটাল, কিন্তু মূল ভিত্তিটা কি একই আছে? ওই যে বললেন বিশ্বাস। একেবারে। অর্থের রূপ যাই হোক না কেন, কয়েন, নোট বা স্ক্রিনের সংখ্যা, এর পেছনে আসল শক্তি হলো ভরসা বা বিশ্বাস। আমরা বিশ্বাস করি যে এটার একটা মূল্য আছে, এটা দিয়ে জিনিস কেনা যাবে, অন্যরাও এটা নেবে। এই বিশ্বাসের উপরেই কিন্তু পুরো আর্থিক ব্যবস্থাটা দাঁড়িয়ে। ঠিক। হতে হবে, সহজে বহনযোগ্য হতে হবে, ভাগ করা যেতে হবে, আবার এর যোগানও সীমিত হতে হবে। কিন্তু বিশ্বাসটাই আসল। আর এই বিশ্বাস আর অর্থের ধারণাকে কেন্দ্র করেই তো অর্থনীতির নানা তত্ত্ব তৈরি হয়েছে, যেমন অ্যাডাম স্মিথের সেই বিখ্যাত অদৃশ্য হাত। হ্যাঁ, ১৭৭৬ সাল অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশনস বইটা কিন্তু অর্থনীতির চিন্তাভাবনায় একটা বিরাট পরিবর্তন এনেছিল। উনি বললেন, যখন প্রত্যেকে নিজের স্বার্থ দেখে কাজ করে, তখন পুরো অর্থনীতিটাই যেন একটা অদৃশ্য হাতের ইশারায় সবার মঙ্গলের দিকে এগিয়ে যায়। উদাহরণ দিলে কেমন হয়? ধরুন একজন দোকানদার, সে তো নিজের লাভের জন্যই ভালো জিনিস আনে, ঠিক দামে বিক্রি করে, কিন্তু এর ফলে ক্রেতারও তো উপকার হচ্ছে, তাই না? স্মিথ বিশ্বাস করতেন বাজারে সরকারি নাক গলানোর দরকার নেই, চাহিদা আর যোগানই ঠিক করে দেবে কোন জিনিসের কি দাম হবে। এটাই লেসে ফেয়ার নীতি। কিন্তু উৎস কি বলছে যে এই অদৃশ্য হাত সবসময় ঠিকঠাক কাজ করে, নাকি এর কোনো সীমাবদ্ধতাও আছে? খুব ভালো পয়েন্ট। স্মিথের তত্ত্বটা খুব প্রভাবশালী হলেও উৎস এটাও বলছে যে বাজার সবসময় নিজে নিজে সব সমস্যার সমাধান করতে পারে না। ধরুন কোনো একটা কোম্পানি একা পুরো বাজার দখল করে নিল, মনোপলি, বা ফ্যাক্টরিগুলো পরিবেশ দূষণ করছে,
এগুলো তো ব্যক্তিগত স্বার্থ থেকে তৈরি হলেও সমাজের ক্ষতি করছে। ঠিক। এখানেই সরকারের ভূমিকা আসে। পরে জন মেনার্ড কেইনসের মতো অর্থনীতিবিদরা দেখালেন যে অর্থনৈতিক মন্দার সময় যখন চাহিদা কমে যায় তখন সরকার যদি নিজে খরচ বাড়ায় তাহলে অর্থনীতি আবার চাঙা হতে পারে। মানে অদৃশ্য হাতকে মাঝে মাঝে একটু সাহায্যের দরকার হয় আর কি। আচ্ছা, অর্থনীতির এই বড় ছবিটা থেকে এবার একটু ভেতরের দিকে যাই। মানে কোম্পানি বা কর্পোরেট জগৎ, ওরা কিভাবে টাকা পয়সার হিসেব রাখে? বইতে নিশ্চয়ই ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহর কথা আছে। হ্যাঁ, ক্যাশ ফ্লো মানে হলো একটা নির্দিষ্ট সময়ে ব্যবসার ভেতরে কত টাকা এলো আর কত টাকা বেরিয়ে গেল তার একটা হিসাব। এটা ব্যবসার স্বাস্থ্যের জন্য খুব জরুরি একটা ইন্ডিকেটর। তবে ক্যাশ ফ্লো আর লাভ মানে নেট ইনকাম এ দুটো কিন্তু এক জিনিস নয়। ও, পার্থক্যটা কি? নেট ইনকাম হলো মোট আয় থেকে সমস্ত খরচ, ট্যাক্স আর অবচয় বা ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর যা লাভ থাকে। ক্যাশ ফ্লো শুধু টাকার আসা যাওয়া দেখায়, লাভ নয়। এই ডেপ্রিসিয়েশন বা অবচয়, এই জিনিসটা ঠিক কি? উৎস এটা কিভাবে ব্যাখ্যা করছে? ডেপ্রিসিয়েশন মানে হলো সময়ের সাথে সাথে কোম্পানির যে স্থায়ী সম্পত্তি থাকে, যেমন ধরুন যন্ত্রপাতি, গাড়ি, বিল্ডিং, এগুলোর দাম বা মূল্য কমে যাওয়া। ধরুন একটা কোম্পানি 50 লক্ষ টাকা একটা মেশিন কিনল যেটা 10 বছর চলবে। তারা কিন্তু প্রথম বছরেই পুরো 50 লক্ষ টাকা খরচ দেখায় না, বরং প্রতি বছর হয়তো 5 লক্ষ টাকা করে মেশিনের মূল্য কমল। এটা খরচ হিসাবে দেখায়। এটাই ডেপ্রিসিয়েশন। এর কারণ হলো এটা ব্যবসার লাভ ক্ষতির একটা বাস্তব চিত্র দেয়। আর দ্বিতীয়ত, এই খরচ দেখালে ট্যাক্স কিছুটা কম দিতে হয়। এটা একটা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং নিয়ম। তার মানে খরচ দেখানোর পদ্ধতির উপরেও কোম্পানির লাভ ক্ষতির হিসাবটা অনেকটা নির্ভর করে। উৎস কি এরকম কিছু বলছে? অবশ্যই। আরেকটা বিষয় আছে, এক্সপেন্সিং বনাম ক্যাপিটালাইজিং। ছোটখাটো খরচ যেমন ধরুন অফিসের জন্য কাগজ কলম কেনা, এগুলো সরাসরি সেই বছরের খরচ বা এক্সপেন্স হিসেবে দেখানো হয়। কিন্তু বড় খরচ যেমন একটা নতুন কারখানা তৈরি করা, সেটাকে একবারে খরচ না দেখিয়ে সম্পত্তি বা অ্যাসেট হিসেবে দেখানো হয়, ক্যাপিটালাইজিং। আচ্ছা। এবং তারপর কয়েক বছর ধরে তার উপর ডিপ্রিসিয়েশন দেখানো হয়। এখন কোম্পানিগুলো এই নিয়মগুলো কিভাবে ব্যবহার করছে তার উপর তাদের দেখানো লাভের পরিমাণ নির্ভর করে। আর এখানেই কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ তৈরি হয়। যেমনটা ওই যে বড় বড় কেলেঙ্কারি হয়েছিল, এনরন, ওয়ার্ল্ডকম, ওরা কি এই অ্যাকাউন্টিংয়ের মারপ্যাঁচ ব্যবহার করেছিল? ঠিক তাই। এনরন বা ওয়ার্ল্ডকমের মতো কোম্পানিগুলো এই অ্যাকাউন্টিংয়ের জটিলতাকে কাজে লাগিয়েছিল। ওরা বিপুল পরিমাণ ঋণ লুকিয়ে রেখেছিল বা এমন আয় দেখিয়েছিল যা আসলে হয়নি। হয়তো এমন খরচকে ওরা ক্যাপিটালাইজ করেছিল যা এক্সপেন্স দেখানো উচিত ছিল, বা ডিপ্রিসিয়েশন ঠিকঠাক দেখায়নি। তার মানে বাইরে থেকে দেখতে দারুণ লাভজনক, কিন্তু ভেতরে 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 ফোপড়া। একদম। এর থেকেই বোঝা যায় আর্থিক স্বচ্ছতা কতটা জরুরি। আর এই স্বচ্ছতার একটা বড় জায়গা হলো শেয়ার বাজার, যেখানে কোম্পানির মালিকানার অংশ কেনা বেচা হয়। শেয়ার বাজার মানে শেয়ার আর বন্ড, এগুলোকে তো বলে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। উৎস এগুলোকে কিভাবে বোঝাচ্ছে? শেয়ার বা স্টক মানে হলো কোনো কোম্পানির মালিকানার একটা অংশ। আপনি যখন কোনো কোম্পানির শেয়ার কেনেন তখন আপনি আসলে ওই কোম্পানির খুব ছোট্ট একটা অংশের মালিক হয়ে যান। কোম্পানি লাভ করলে লাভের একটা অংশ ডিভিডেন্ড হিসাবে শেয়ার হোল্ডার্সদের দিতে পারে। আবার শেয়ারের দাম বাজারে বাড়লে সেটা বিক্রি করেও লাভ করা যায়। কোম্পানি যখন প্রথমবার বাজারে শেয়ার ছাড়ে সাধারণ মানুষের জন্য সেটাকে বলে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। আর বন্ড, এটা কি শেয়ারের চেয়ে কম ঝুঁকিপূর্ণ? সাধারণত হ্যাঁ। বন্ড হলো এক ধরনের লোনের মতো ঋণপত্র। যখন কোনো কোম্পানি বা সরকার টাকা ধার করতে চায় তারা বন্ড ছাড়ে। আপনি বন্ড কিনলে আপনি আসলে তাদের টাকা ধার দিচ্ছেন। আচ্ছা। বিনিময়ে তারা আপনাকে নির্দিষ্ট সময় পরপর সুদ দেবে আর মেয়াদ শেষে আসল টাকাটা ফেরত দিয়ে দেবে। যেহেতু এখানে আয়টা মোটামুটি নিশ্চিত, তাই শেয়ারের থেকে বন্ডকে কম রিস্কি ধরা হয়। সরকারি বন্ড তো সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়। বন্ড থেকে যে রিটার্ন পাওয়া যায় সেই হারকে বলে ইল্ড। শেয়ার বন্ড ছাড়াও তো আরও জটিল জিনিস আছে, যেমন ডেরিভেটিভস। এটার কোনো সহজ ব্যাখ্যা আছে কি? ডেরিভেটিভস জিনিসটা একটু প্যাঁচালো। এর নিজের কোনো ভ্যালু নেই, এর ভ্যালুটা নির্ভর করে অন্য কোনো কিছুর উপর। যেমন ধরুন কোনো শেয়ারের দাম বা ডলারের দাম বা সোনার দামের ওঠানামার ওপর।
উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরুন একজন গম চাষি, তিনি ভয় পাচ্ছেন যে ফসল তোলার সময় গমের দাম হয়তো কমে যাবে। তিনি একটা ডেরিভেটিভ চুক্তি করতে পারেন, যেটা তাকে অধিকার দেবে ভবিষ্যতে একটা নির্দিষ্ট দামে গম বিক্রি করার, বাজারের দাম তখন যাই হোক না কেন। এটাকে বলে হেজিং, মানে ঝুঁকি কমানো। আচ্ছা। আবার অনেকে আছেন যারা শুধু দামের ওঠানামা থেকে লাভ করার জন্য মানে অনুমান বা স্পেকুলেশন করে ডেরিভেটিভস কেনাবেচা করেন। এটা কিন্তু বাজারকে মাঝে মাঝে খুব অস্থিতিশীল করে তুলতে পারে। আর এইসব শেয়ার, বন্ড, ডেরিভেটিভস এগুলো কেনা বেচা হয় কোথায়? স্টক এক্সচেঞ্জে। হ্যাঁ ঠিক, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, লন্ডনের LSE, আমাদের দেশের NSE, BSE এগুলো হলো সেকেন্ডারি মার্কেট। এখানে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে পুরনো শেয়ার বা বন্ড কেনাবেচা করেন। আর প্রাইমারি মার্কেট হলো যেখানে কোম্পানি প্রথমবার শেয়ার ছাড়ে, মানে IPO হয়। আর এই কেনাবেচা সাহায্য করে ব্রোকাররা। হ্যাঁ, ব্রোকাররা হলো মধ্যস্থতাকারী। তারা ক্রেতা আর বিক্রেতার মধ্যে যোগাযোগ করিয়ে দেয়, আর সাধারণত কেনার দাম আর বেচার দামের মধ্যে একটা ছোট পার্থক্য রেখে, যেটাকে বলে বিড অফার স্প্রেড, তারা লাভ করে। বাজার কোন দিকে যাবে, মানে দাম বাড়বে না কমবে, এটা বোঝার চেষ্টা তো সবাই করে। বইতে কি মার্কেট ম্যানিপুলেশন বা বাজারকে প্রভাবিত করার চেষ্টার কথা বলা আছে? হ্যাঁ, বাজারের পূর্বাভাস দেওয়ার অনেক রকম পদ্ধতি আছে। কেউ কোম্পানির আর্থিক ফলাফল বিশ্লেষণ করে, কেউ অর্থনীতির সামগ্রিক অবস্থা দেখে, কেউ আবার চার্ট দেখে টেকনিক্যাল অ্যানালিসিস করে। কিন্তু এর পাশাপাশি বাজারকে কৃত্রিমভাবে প্রভাবিত করার চেষ্টাও কিন্তু হয়। যেমন ধরুন, মিথ্যে গুজব ছড়িয়ে কোনো শেয়ারের দাম ইচ্ছাকৃতভাবে বাড়ানো বা কমানো। একটা বড় উদাহরণ হলো লাইবর কেলেঙ্কারি। লাইবর ছিল একটা গড় সুদের হার, যেটা ব্যাংকগুলো একে অপরকে লোন দেওয়ার সময় ব্যবহার করত। পরে দেখা গেল কিছু বড় ব্যাংক নিজেদের মধ্যে কথা বলে এই রেটটাকে ম্যানিপুলেট করত, যাতে তাদের ডেরিভেটিভস ট্রেডিংয়ের সুবিধা হয়। এটা কিন্তু পুরো আর্থিক ব্যবস্থার ওপর মানুষের আস্থায় একটা বড়সড় ধাক্কা দিয়েছিল। এই আস্থা বা বিশ্বাসটা বজায় রাখার জন্যই তো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আর নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, তাই না? অবশ্যই। বাণিজ্যিক ব্যাংকগুলো আছে যারা আমাদের টাকা জমা রাখে, আমাদের লোন দেয়। ইনভেস্টমেন্ট ব্যাংকস আছে যারা বড় কোম্পানিগুলোকে শেয়ার ছাড়তে বা অন্য কোম্পানি কিনতে সাহায্য করে। বীমা কোম্পানিগুলো প্রিমিয়ামের বিনিময়ে আমাদের ঝুঁকি নেয়, আর সেই টাকা আবার বিনিয়োগ করে। আর এই সব কিছু ঠিকঠাক চলছে কিনা, নিয়ম মানা হচ্ছে কিনা, সেটা দেখার জন্য আছে নিয়ন্ত্রক সংস্থা, যেমন আমেরিকায় SEC, আমাদের দেশে SEBI বা RBI। কিন্তু এই যে এত প্রতিষ্ঠান, এরা তো সবাই সবার সাথে যুক্ত, মানে ইন্টারকানেক্টেড। উৎস কি এই আন্তঃসংযোগের ঝুঁকি নিয়ে কিছু বলছে? হ্যাঁ, এইটাই আধুনিক আর্থিক ব্যবস্থার একটা বড় চ্যালেঞ্জ এবং ঝুঁকিও বটে। 2008 সালের বিশ্ব আর্থিক সংকটের সময় আমরা দেখেছিলাম কিভাবে আমেরিকার বাড়ির লোনের বাজারে একটা সমস্যা শুরু হয়ে সেটা দেখতে দেখতে সারা পৃথিবীর বড় বড় ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানকে বিপদে ফেলে দিয়েছিল। কারণটা কি? কারণ ব্যাংকগুলো একে অপরের সাথে প্রচুর লেনদেন করে, একে অপরকে লোন দেয়, একে অপরের বন্ড কেনে, জটিল ডেরিভেটিভস চুক্তি করে। তাই এক জায়গায় সমস্যা হলে সেটা ঢেউ খুব দ্রুত অন্য জায়গায় গিয়ে লাগে, ডমিনো এফেক্টের মতো। বোঝা গেল। এই তো গেল কোম্পানি আর বাজারের কথা। এবার একটু সরকারের দিকে ফেরা যাক। সরকার কিভাবে অর্থ পরিচালনা করে? এখানে তো কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা এনর্ম, তাই না? একদম। কেন্দ্রীয় ব্যাংক যেমন আমেরিকার ফেডারেল রিজার্ভ বা আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হলো দেশের আর্থিক ব্যবস্থার অভিভাবক। তারাই ঠিক করে সুদের হার কি হবে, মানে আমরা লোন নিলে কত সুদ দেব বা ব্যাংকে টাকা রাখলে কত সুদ পাব। তারাই তো টাকা ছাপায়। হ্যাঁ, নোট ছাপানোর অধিকার তাদেরই। তারা অন্য ব্যাংকগুলোরও ব্যাংকগুলোর কোনো সমস্যা হলে বা টাকার দরকার পড়লে তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায়। আর ওই যে একটা ব্যাপার আছে, আংশিক রিজার্ভ ব্যাংকিং, ওটা ঠিক কিভাবে কাজ করে? বইটা কি বলছে কিছু? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা মেকানিজম। ধরুন আপনি ব্যাংকে 100 টাকা জমা রাখলেন। ব্যাংক কিন্তু পুরো 100 টাকাই সিন্ধুকে বন্ধ করে রাখে না। তাই নাকি? না, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী তারা হয়তো মাত্র 10 টাকা রিজার্ভ হিসাবে রেখে বাকি 90 টাকা অন্য কাউকে লোন দিয়ে দেয়। এবার যে ওই 90 টাকা লোন পেল, সে হয়তো সেটা দিয়ে কিছু কিনল, সেই টাকাটা তখন বিক্রেতার হাতে গেল এবং সে হয়তো টাকাটা আবার অন্য একটা ব্যাংকে জমা রাখল। আচ্ছা। সেই দ্বিতীয় ব্যাংকটা আবার ওই 90 টাকার 10% মানে 9 টাকা রিজার্ভ রেখে বাকি 81 টাকা আরেকজনকে লোন দিল।
এইভাবে আপনার ওই প্রথম 100 টাকা জমার ভিত্তিতেই কিন্তু অর্থনীতিতে কয়েকগুণ বেশি অর্থের লেনদেন চালু হয়ে যায়। এটাকে বলে মানি মাল্টিপ্লায়ার ইফেক্ট। এইভাবেই ব্যাংকগুলো আসলে টাকা তৈরি করে, মানে ক্রেডিট তৈরি করে। তার মানে ব্যাংকগুলো চাইলে প্রচুর টাকা লোন দিয়ে অর্থনীতিতে অর্থের যোগান অংশন বাড়িয়ে দিতে পারে। কেন্দ্রীয় ব্যাংক কি এটা নিয়ন্ত্রণ করে? হ্যাঁ, নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক ওই রিজার্ভের হারটা, মানে কত শতাংশ জমা রাখতে হবে, বাড়িয়ে বা কমিয়ে লোনের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। হার বাড়ালে ব্যাংক কম লোন দিতে পারে, কমালে বেশি। আর কিছু করে? হ্যাঁ, তারা ওপেন মার্কেট অপারেশন করে, মানে বাজারে সরকারি বন্ড কেনাবেচা করে। যদি কেন্দ্রীয় ব্যাংক বন্ড কেনে, তাহলে ব্যাংকগুলোর হাতে টাকা আসে, তারা বেশি লোন দিতে পারে। আর যদি বন্ড বিক্রি করে, তাহলে উল্টোটা হয়। আর খুব খারাপ সময়ে, যেমন 2008 সালের সংকটের পর, কেন্দ্রীয় ব্যাংকগুলো আরেকটা জিনিস ব্যবহার করেছে, কোয়ান্টিটেটিভ ইজিং বা কিউই। এই কিউই জিনিসটা কি? এটা নিয়ে তো বেশ আলোচনা হয়। কিউইর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি বাজার থেকে প্রচুর পরিমাণে বন্ড বা অন্যান্য অ্যাসেট কিনে নেয় নিজের টাকায়। এর ফলে ব্যাংক আর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের হাতে বিপুল পরিমাণ নগদ টাকা চলে আসে। উদ্দেশ্য হলো এই টাকাটা যেন তারা লোন হিসেবে বাজারে ছাড়ে, যাতে অর্থনীতি চাঙ্গা হয়। কিন্তু এর কি কোনো ঝুঁকি নেই? পারে। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন মানে তো জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, টাকার দাম কমে যাওয়া। সরকার কিভাবে এর সাথে লড়াই করে? হ্যাঁ, মুদ্রাস্ফীতি মানে হলো অর্থের ক্রয় ক্ষমতা কমে যাওয়া, মানে একই টাকা দিয়ে আগের চেয়ে কম জিনিস কিনতে পারা। এটা হতে পারে উৎপাদনের খরচ বেড়ে যাওয়ার জন্য, কস্ট পুশ ইনফ্লেশন, অথবা বাজারে জিনিসের তুলনায় টাকার যোগান বা চাহিদা খুব বেড়ে যাওয়ার জন্য ডিমান্ড পুল ইনফ্লেশন। এটা নিয়ন্ত্রণের প্রধান অস্ত্র হলো কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা সুদের হার। কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের হার বাড়িয়ে দেয়, তাহলে লোন নেওয়াটা কঠিন আর খরচ সাপেক্ষ হয়ে যায়। তখন মানুষ বা কোম্পানিগুলো কম লোন নেয়, খরচ কমায়। ফলে বাজারে টাকার চাহিদা কমে আর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে। আচ্ছা, সরকারের তো দেশ চালাতে অনেক খরচ হয়, সেই টাকাটা তারা জোগাড় করে কিভাবে? সরকারের আয়ের মূল উৎস হল নানা রকম কর বা ট্যাক্স। যেমন আমরা দিই আয়কর, কোম্পানিগুলো দেয় কর্পোরেট ট্যাক্স, জিনিস কেনার সময় লাগে জিএসটি বা ভ্যাট। কিন্তু অনেক সময়ই সরকারের খরচ আয়ের চেয়ে বেশি হয়ে যায়। এটাকে বলে বাজেট ঘাটতি বা ফিস্ক্যাল ডেফিসিট। এই ঘাটতি মেটায় কিভাবে? এই ঘাটতি মেটানোর প্রধান উপায় হল ঋণ করা। সরকার দেশের ভেতরের মানুষ বা প্রতিষ্ঠানের কাছে বন্ড বিক্রি করে টাকা ধার করতে পারে, অথবা বিদেশি সরকার বা সংস্থার কাছ থেকেও ঋণ নিতে পারে। খুব বিপদে না পড়লে সরকার সরাসরি টাকা ছাপিয়ে ঘাটতি মেটাতে চায় না। কেন? টাকা ছাপিয়ে নিলেই তো হয়। কারণ এর ফল মারাত্মক হতে পারে। যদি কোনো কারণ ছাড়া প্রচুর নতুন টাকা ছাপানো হয়, তাহলে বাজারে টাকার যোগান অনেক বেড়ে যাবে, কিন্তু জিনিসপত্র তো তত বাড়বে না। ফলে ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি দেখা দেবে, টাকার দাম হু হু করে পড়ে যাবে, যেমনটা হয়েছিল 1920-র দশকে জার্মানিতে বা সাম্প্রতিককালে জিম্বাবুয়ে বা ভেনেজুয়েলাতে। এটাকে বলে হাইপার ইনফ্লেশন। তার মানে সরকারি হিসাবপত্র আর আর্থিক নীতির স্বচ্ছতা এখানেও খুব জরুরি, বিশেষ করে ঋণের ক্ষেত্রে। একদম। সরকারের ঋণ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর তারা যদি সেই ঋণ শোধ করতে না পারে, যেটাকে বলে ডেট ডিফল্ট, তাহলে দেশের অর্থনীতি ভেঙে পড়তে পারে। আন্তর্জাতিক বাজারে দেশের বিশ্বাসযোগ্যতা একেবারে চলে যায়। তাই সরকারের আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব রাখা, দায়িত্ব নিয়ে ঋণ করা, এগুলো খুব জরুরি। এবার একদম শেষে একটু ব্যক্তিগত অর্থায়ন বা পার্সোনাল ফাইন্যান্সের দিকে আসি। মানে সাধারণ মানুষ কিভাবে তাদের টাকা পয়সা সামলাবে, সম্পদ তৈরি করবে, এ নিয়ে বইটাতে কিছু বলা আছে নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই আছে। প্রথমে যেটা বুঝতে হবে সেটা হলো আয়, ইনকাম, আর সম্পদ, ওয়েলথের মধ্যে পার্থক্য। আয় হলো যা আমরা নিয়মিত রোজগার করি, মাইনে বা ব্যবসার লাভ। আর সম্পদ হলো আমাদের যা কিছু আছে, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, শেয়ার, সোনা, এই সব কিছুর মোট মূল্য থেকে আমাদের যা দেনা আছে, যেমন হোম লোন, কার লোন, সেটা বাদ দিলে যা থাকে, এটাকে বলে নেটওয়ার্থ। সম্পদ তৈরির জন্য শুধু আয় করলেই হবে না, নিয়মিত সঞ্চয় করতে হবে, আর সেই সঞ্চয়কে ঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। এর জন্য বাজেট করা, খরচের হিসাব রাখা খুব দরকারি। বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি কমানোর জন্য বইটা কি বলছে? ওই যে ডাইভার্সিফিকেশন। ঠিক, ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যকরণ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। মানে আপনার সব টাকা এক জায়গায় না রেখে বিভিন্ন ধরনের অ্যাসেটে ভাগ করে বিনিয়োগ করা। যেমন কিছুটা শেয়ারে, কিছুটা বন্ডে, কিছুটা হয়তো সোনায় বা রিয়েল এস্টেটে, কিছুটা ব্যাংকে নগদ হিসাবে। এতে লাভ কি?
লাভ হলো যদি কোনো একটা ক্ষেত্রে লোকসান হয়ও অন্য ক্ষেত্রগুলো থেকে লাভ এসে সেটা পুষিয়ে দিতে পারে। তাতে আপনার সামগ্রিক ঝুঁকিটা অনেক কমে যায়। এটাকে অ্যাসেট অ্যালোকেশনও বলে, মানে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী বিভিন্ন অ্যাসেটে টাকা ভাগ করা। আর এই যে এখনকার নতুন জিনিস ক্রিপ্টোকারেন্সি, ক্রাউড ফান্ডিং, এগুলো নিয়েও কি কিছু আছে বইটায়? হ্যাঁ, ডিজিটাল যুগ তো ব্যক্তিগত অর্থায়নেও অনেক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন হলো এক ধরনের ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা। এর পেছনে কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকার নেই। এটা চলে ব্লকচেন নামের একটা প্রযুক্তির উপর ভিত্তি করে। এটা কি খুব ঝুঁকিপূর্ণ? হ্যাঁ, এর দামের ওঠানামা কিন্তু খুব বেশি হয়, তাই এখানে বিনিয়োগ বেশ ঝুঁকিপূর্ণ। অন্যদিকে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ছোট ছোট উদ্যোগপতিরা ইন্টারনেটের সাহায্যে অনেক সাধারণ মানুষের কাছ থেকে অল্প অল্প করে মূলধন জোগাড় করতে পারছেন। আর পিয়ার টু পিয়ার ল্যান্ডিং? পিয়ার টু পিয়ার লেন্ডিং প্ল্যাটফর্মগুলো অনেকটা সেতুর মতো কাজ করে। যারা টাকা ধার দিতে চান আর যারা ধার নিতে চান তাদের মধ্যে সরাসরি যোগাযোগ করিয়ে দেয়, ব্যাংককে এড়িয়ে। এই নতুন প্রযুক্তিগুলো কিন্তু প্রচলিত আর্থিক ব্যবস্থাকে বেশ চ্যালেঞ্জের মুখে ফেলছে। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, এটা থেকে একটা বিষয় স্পষ্ট। অর্থব্যবস্থাটা শুধু টাকা পয়সার লেনদেন নয়, এর পেছনে একটা বিরাট জটিল নেটওয়ার্ক আছে। সেখানে বিশ্বাস আছে, প্রযুক্তি আছে, অর্থনীতি, রাজনীতি, মানুষের আচরণ সবকিছু জড়িয়ে আছে। একদম। বিনিময় প্রথা থেকে শুরু করে এই ডিজিটাল মুদ্রা পর্যন্ত এর যে বিবর্তন, সেটাও যেমন ইন্টারেস্টিং, তেমনি এর ভেতরের কাজকর্মগুলো। যেমন ধরুন, ব্যাংকগুলো কিভাবে টাকা তৈরি করে, ফ্র্যাকশনাল রিজার্ভ বা শেয়ার বাজার কিভাবে চলে, সরকার কিভাবে অর্থনীতিকে প্রভাবিত করে, এগুলো বেশ গভীর। সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে অর্থ এমন একটা ব্যবস্থা যা আমাদের সমাজ আর অর্থনীতিকে তৈরি করেছে আর প্রতিনিয়ত প্রভাবিতও করছে। এটা একই সঙ্গে খুব শক্তিশালী আবার খুব ভঙ্গুরও, কারণ এর ভিতটা হলো বিশ্বাস। আর সেই বিশ্বাসটা ধরে রাখার দায়িত্বটা কিন্তু আমাদের সবারই, সরকার, কেন্দ্রীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমনকি ব্যক্তি হিসেবে আমাদেরও। ঠিক বলেছেন। সত্যি, অর্থের জগৎটা একদিকে যেমন জটিল তেমনি রোমাঞ্চকর। আলোচনার শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। এই যে ক্রিপ্টোকারেন্সি বা P2P লেন্ডিং এর মতো নতুন বিকেন্দ্রীভূত ব্যবস্থাগুলো আসছে, এগুলো কি ভবিষ্যতে আমাদের চেনা ব্যাংক ব্যবস্থা বা অর্থের ওপর সরকারের নিয়ন্ত্রণকে পুরোপুরি বদলে দেবে, নাকি এগুলো শেষ পর্যন্ত ওই মূল ব্যবস্থার সঙ্গেই কোনো না কোনোভাবে মিশে যাবে? ইয়েস, এটা সত্যি একটা $1,000,000 প্রশ্ন। বলা খুব কঠিন। প্রযুক্তি যে আর্থিক জগতে একটা বড় পরিবর্তন আনছে বা আনতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। হতে পারে আমরা এমন একটা ভবিষ্যতের দিকে যাচ্ছি যেখানে অর্থের সংজ্ঞাটাই হয়তো পাল্টে যাবে, নিয়ন্ত্রণের ধরনটা অন্যরকম হবে। আবার এটাও ভাবার বিষয় যে আমরা আজকে অর্থের কলকবজা নিয়ে এত কিছু জানলাম, এটা জানার পর কাল থেকে যখন অর্থনীতির খবরগুলো দেখব বা পড়ব, তখন কি আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু হলেও অন্যরকম হবে? আমরা কি ঘটনাগুলোর ভেতরের কারণগুলো একটু বেশি বুঝতে পারবো? চমৎকার একটা প্রশ্ন, একটা চিন্তার খোরাক রেখে গেলেন আপনি। আশা করি আমাদের শ্রোতারাও বিষয়টা নিয়ে ভাববেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক। হ্যাঁ, অবশ্যই।